তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দি গড লাইফ মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এটাকে অনেকে মাস্টারপিসও বলছে। এটা IMDbতে ঝড় তুলে দিয়েছে। আর যারাই এই মুভিটা দেখেছে তারা সবাই এই মুভিটার ফ্যান হয়ে গেছে। যার মানে বুঝতেই পারছেন, এই মুভিটা দেখার পরে আপনিও এটার ফ্যান হয়ে যাবেন। আর আপনিও বলবেন যে এই মুভিটা অস্কার পাওয়ার যোগ্য। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি নাজিম নামের একটা লোক তার বন্ধু হাকিম নামের একটা লোকের সাথে সৌদি আরবে এসেছে। তবে এখানে আসার পরে তারা দেখতে পারে তাদেরকে নেয়ার জন্য তো কেউ আসেইনি। আসলে তখন আমরা জানতে পারি যে হাকিম নামের যে লোকটা সে একটু পড়ালেখা করা লোক, এই জন্য সে ইংলিশ আর হিন্দি খুব ভালো বলতেও পারে আর বুঝতেও পারে। তবে নাজিম এই ব্যাপারগুলো বুঝতে পারে না। এই জন্য হাকিম তাকে সবসময় বোঝানো শুরু করে যে কোথায় কি হয়েছে, কে কি বলল, এই সমস্ত ব্যাপারগুলো। তবে যাই হোক, এখন যেহেতু তাদেরকে নিতে কেউ আসছে না, এই জন্য তারা খুবই টেনশনের মধ্যে পড়ে যায়। কারণ নাজিম বুঝতেই পারছিল না তাদের সাথে হচ্ছেটা কি। কারণ তাদেরকে প্রমিস করে পাঠানো হয়েছিল যে কোম্পানির লোক তাদেরকে নেয়ার জন্য আসবে, আর এরপরে তাদেরকে নিয়ে এসি রুমে থাকতে দেয়া হবে, তাদেরকে ভালো ভালো খাবারও দেয়া হবে। এখন যদিও নাজিমের কাছে একটা নাম্বার ছিল, যখন তারা সেই নাম্বারটা কল দেয় তখন সেই নাম্বারটা তারা বন্ধ পায়। আর তখন তারা জানতে পারে যে আজকে শুক্রবারে তারা এখানে চলে এসেছে। আর যেহেতু শুক্রবারে পুরো এরিয়াটা বন্ধ, এই জন্য হয়তোবা কোম্পানিটাও বন্ধ আছে। আর যে নাম্বারটা তার কাছে ছিল সেটা কোম্পানিরই নাম্বার। এখন যখন তারা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে বাইরে বসেছিল, তখন একটা আরব শেখ তাদের সাথে মিট করতে আসে। এই শেখ তাদেরকে আরবিতে কিছু একটা জিজ্ঞেস করে, তবে তারা কিছুই বুঝতে পারছিল না। আর যখন সে তাদের পাসপোর্টটা দেখতে পারে, তখন সে ইশারা করে তাদেরকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে। আর এই ব্যাপারটা শোনার পরে তো হাকিম খুশি হয়ে যায়, কারণ তাদের মনে হয়েছিল হয়তোবা এইটাই হচ্ছে গিয়ে সেই লোকটা যে তাদেরকে নেয়ার জন্য এসেছে। তবে যখন তারা তার গাড়ির কাছে যায় আর তার গাড়িটা দেখতে পারে, তখন তাদের সন্দেহ হয়, কারণ তার গাড়িটা ছিল খুবই ভাঙাচোরা একটা গাড়ি। আর এরপরে সে গাড়িটাকে ড্রাইভ করা শুরু করে আর তাদের দুজনকে পেছনে চুপচাপ হয়ে বসতে বলে। এখানে যদিও নাজিম তার কাছে একটু পানি চায়, তবে সে কোনো অ্যান্সার করে না। আর যেহেতু তারা একটু ক্লান্ত ছিল, এই জন্য তারা ঘুমিয়ে পড়ে। আর যখন তাদের চোখটা খোলে, তখন তারা দেখতে পারে তাদেরকে একটা মরুভূমির মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন এখানে এই শেখ তাদেরকে বিক্রি করার জন্য এনেছিল। আমরা দেখতে পারি এই শেখ এখানে হাকিমকে বিক্রি করে দেয় আর নাজিমকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করে। যদিও নাজিম তাকে বারবার করেই বলছিল যে প্লিজ এমনটা করবেন না, আমাদের দুজনকে আলাদা করবেন না। তবে এই শেখ কিছুই শুনছিল না। সে তাকে মারধর করে গাড়িতে তুলে ফেলে। যদিও হাকিম তাকে বারবার করে বলছিল যে প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে যাবেন না, তবে সেও কিছু করতে পারছিল না। এরপরে শেখ তাকে অন্য একটা জায়গায় এনে তাকে এখানে বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এখন আমরা জানতে পারি যেই শেখের কাছে নাজিবকে বিক্রি করা হয়েছে, এখন তার আন্ডারেই তাকে কাজ করতে হবে। এখন যেহেতু রাত হয়ে গেছে, এই জন্য শেখ ঘুমাতে চলে যায়। আর নাজিব যখন চারপাশে চেক করে, তখন সে দেখতে পারে এখানে অনেক ছাগল, অনেক উট, আর এগুলোর মধ্যেই সে একটা বৃদ্ধ লোককে দেখতে পারে। সে যখন গিয়ে তার সাথে কথাবার্তা বলার ট্রাই করে, তখন সে বুঝতে পারে এই লোকটা হয়তোবা তামিলে কিছু একটা বলছে। তবে যেহেতু নাজিম হচ্ছে অশিক্ষিত একটা ছেলে, মানে সে তার নিজস্ব ভাষা মানে মালায়ালাম ছাড়া আর কিছুই জানে না, এই জন্য সে তামিল, আরবি, ইংলিশ কিছুই বুঝতে পারছিল না। সে এই লোকটার কোনো কথাবার্তাও বুঝতে পারে না। তবে সে এতটুকু বুঝতে পারে যে হয়তোবা এই লোকটাও এখানের এই ছাগল আর উটগুলোকে দেখাশোনা করে। আর এই জন্য সে ইশারা করে এই বৃদ্ধ লোকটার কাছে একটু পানি চায়। আর এই বৃদ্ধ তাকে ইশারা করে একটা পানির ট্যাঙ্কি দেখিয়ে দেয়। আর সেখানে গিয়ে নাজিব মন খুলে পানি খায়। সে তার পেট ভরে ফেলে পানি খেয়ে। তবে এখন যেহেতু রাত হয়ে গেছে, তাকে ঘুমাতেও হবে। তবে এই মরুভূমির মধ্যে সে ঘুমাবে কোথায়? সে চারপাশে চেক করে, এখানে না আছে কোনো বিছনা, না আছে কোনো জায়গা যেখানে সে একটু ঘুমাতে পারে। তবে তখনই সে দেখতে পারে যে তার যে শেখ আছে সে একটা তাঁবুর মধ্যে ঘুমাচ্ছে। এই জন্য সেও তাঁবুর মধ্যে গিয়ে একটা কোনায় বিছনা করে সেখানে শুয়ে পড়ে। আমরা দেখতে পারি নাজিব তার ইন্ডিয়ার লাইফটাকেও খুব বেশি মিস করছিল। আসলে নাজিব সবসময়ই বিদেশে যেতে চাইতো। সে সবসময় দেখেছে যে যারা ইন্ডিয়াতে কিছু করতে পারে না, তারা সবসময় বিদেশ চলে যায়। আর বিদেশ থেকে তারা অনেক বেশি টাকা ইনকাম করে অনেক দামি জিনিসপত্র নিয়ে আসে। নাজিবের একটা বন্ধু ছিল যার দুলাভাই বিদেশে পাঠানোর কাজ করত। সে মানুষকে সৌদি আরবে পাঠিয়ে দিত। নাজিব কোনো রকমে তার বন্ধু দুলাভাইয়ের সঙ্গে মিট করে তাকে সৌদি আরবে পাঠিয়ে দেয় আর একটা চাকরির ব্যবস্থা করার জন্য কনভিন্স করে ফেলে। আর এখানে আসার জন্য সে তাকে 30,000 টাকা আর ভিসা করার জন্য সে তাকে 10,000 টাকাও দেয়। আসলে আমরা জানতে পারি এই টাকাগুলোও সে হাওলাত করেছিল। তার মনে হয়েছিল যে সে সেখানে গিয়ে টাকা ইনকাম করে এই টাকাগুলোকে পরিশোধ করে দিবে। আমরা তখন জানতে পারি সে তার মা আর তার ওয়াইফের সঙ্গে বাস করত। তার ওয়াইফও তখন প্রেগনেন্ট ছিল। এই জন্য নাজিব বিদেশ যাওয়ার জন্য পাগল হয়েছিল, কারণ সে চাইছিল বিদেশ গিয়ে বেশি ইনকাম করে তার ওয়াইফকে একটু শান্তি দিতে। এখন গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করেই নাজিব ঘুমিয়ে গিয়েছিল। তবে যখন সকালবেলা তার চোখ খোলে, তখন যেহেতু সে এই তাঁবুর মধ্যে ঘুমিয়েছে, এই জন্য শেখ তাকে অনেক বেশি পেটায় আর তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে।
তবে নাজিম বুঝতেই পারছিল না সে আসলে করেছেটা কি ভুল। তো এর একটু পরে নাজিব দেখতে পারে সেই বৃদ্ধ ছাগলের দুধ আছে, আর যখন সে সেই বৃদ্ধর কাছে যায় তখন বৃদ্ধ তাকে এক মগ দুধ দিয়ে তার ভাষায় বলে যে এইটা নিয়ে তুমি শেখকে দিয়ে দাও। তবে নাজিব যেহেতু এটা বুঝতে পারে না এই জন্য সে এটাকে খাওয়া শুরু করে। তবে বৃদ্ধ তাকে আবারও আটকায় আর আবারও এই দুধের মগটাকে ভরে সে তাকে ইশারা করে বলে যে এটা নিয়ে শেখকে দিয়ে দাও। এখন এইবার ইশারাটা বুঝতে পেরে সে চলে আসে শেখের তাঁবুর মধ্যে আর তাকে এনে সে দুধগুলো দেয়। এখন নাজিব তাকে বোঝানোর ট্রাই করে যে আমি ইন্ডিয়া থেকে এগুলো করার জন্য এখানে আসিনি, হয়তোবা আমি ভুল জায়গায় চলে এসেছি। তবে এই শেখ তার কোনো কথাই বুঝতে পারছিল না, এই জন্য নাজিম তার পায়ে ধরে ফেলে। তবে এইটার জন্য আবার শেখ তাকে একটু পেটানো শুরু করে। এখন একটু পরে যখন এখানে আরও একটা শেখ আসে তখন নাজিব তাকে তার পাসপোর্ট আর বিভিন্ন জিনিসগুলো দেখিয়ে তার অ্যাড্রেসটা দেখিয়ে তাকে বারবার করে বোঝানোর ট্রাই করে যে সে ভুল জায়গায় চলে এসেছে। তবে এই শেখ তার এই সমস্ত কাগজপত্রগুলোই ছিঁড়ে ফেলে। এখন এই ব্যাপারগুলো দেখার পরে নাজিম প্রচণ্ড শকড হয়ে যায়, কারণ তার ভাগ্যের উপরে কান্না করা ছাড়া এখন আর তারাতে অন্য কোনো অপশন নেই। আর তার এই অবস্থা দেখার পরে শেখের একটু মায়া লাগে, এই জন্য শেখ তাকে একটা রুটি খাওয়ার জন্য দেয়। তবে এই রুটিটা এত বেশি মোটা ছিল যে নাজিব কোনোভাবে এটাকে খেতেই পারছিল না। এই জন্য শেখ তাকে ইশারা করে বলে দেয় যে এই রুটিটাকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে খাও, তাহলে একটু নরম হবে আর তুমি খেতে পারবে। আর যেহেতু এখন নাজিব ক্ষুধায় পাগল হয়ে আছে এই জন্য সেই রুটিটাকে পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া শুরু করে, যেটা কিনা খুবই ইমোশনাল একটা দৃশ্য ছিল। এখন নাজিবের ওয়াইফ তাকে যে আচার দিয়েছিল সেগুলো খাওয়ার সময় সে তার ওয়াইফকে মনে করে। আর তখন সিনটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে আর আমরা চলে আসি সেই সময় যখন নাজিবের ওয়াইফ তাকে ছাড়ার জন্য স্টেশনে এসেছিল। আসলে তখন আমরা দেখতে পারি যে নাজিবের ওয়াইফের সাথে তার খুবই ইমোশনাল একটা কথাবার্তা হচ্ছিল, আর সেই স্টেশন থেকেই তার একটা নেবার হাকিমকেও তার সঙ্গে পাঠিয়েছিল যাতে করে সে তারও একটু খেয়াল রাখতে পারে। আর হয়তোবা এটাই ছিল শেষ মুহূর্ত যখন নাজিব তার ওয়াইফকে শেষবারের মতো দেখতে পেয়েছিল। আর তাছাড়া এখন তো নাজিবের অবস্থা এতটাই খারাপ হয়ে আছে সে চাইলেও তার ওয়াইফকে কল করে বলতেও পারবে না সে কোথায় আছে। এখান থেকে নাজিব পালিয়ে যাওয়ারও ট্রাই করে। এই জন্য যখন একটা লোক এখানে আসে পানি দেওয়ার জন্য তখন সে তাকে রিকোয়েস্ট করে বলা শুরু করে যে প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি যে কোনো মূল্যে এখান থেকে পালাতে চাই। তবে যখন শেখ দেখতে পারে সে গিয়ে তার সাথে কথাবার্তা বলছে তখন শেখ একটু অনুমান করে ফেলে যে সে কী বলার ট্রাই করছে, এই জন্য সে এসে তাকে পেটানো শুরু করে। যখন নাজিব তাকে আটকানোর ট্রাই করে তখন শেখ একটা বন্দুক এনে সেই বন্দুক দিয়ে তাকে ইচ্ছামতো পেটায়। এখন এই মার খাওয়ার মধ্যেও নাজিম বারবার করে তার ওয়াইফকেই মনে করছিল। তার মনে হচ্ছিল যে যখন সে বিয়ে করেছিল তখন সে কতটা হ্যাপি ছিল, সেখানে হয়তোবা দারিদ্রতা ছিল তবে সে হ্যাপি ছিল, কিন্তু এখন তো সে সুখীও নেই। আসলে কথায় আছে না, মাঝে মধ্যে আমাদের কাছে যেটা থাকে সেটা নিয়ে আমরা কখনোই হ্যাপি থাকতে পারি না। আমরা চলে যাই ভালো কিছু পাওয়ার আশায়, তবে ভালোটার আশায় গিয়ে যেটা ছিল আমরা সেটাও হারিয়ে ফেলি। নাজিব মনে করে যখনই তার ইচ্ছা হতো সে পুকুরের মধ্যে গিয়ে গোসল করত, তার ওয়াইফের সাথে ফুর্তি করত। তবে এখন তো সে অনেকদিন ধরে গোসল পর্যন্ত করতে পারছে না। আর গোসলের পানি তো দূরের কথা, এখানে খাবার দাবার করা এবং বাথরুম করে পরিষ্কার করার মতো পানি ছিল না। এখানে বাথরুম করার পরে বালু দিয়েই সব কিছু পরিষ্কার করতে হতো। তো এরপরে একদিন সকালবেলা যখন নাজিব ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে সেই শেখ তাকে ইশারা দিয়ে বলছে এই ছাগলগুলোর দুধ দোয়ানোর জন্য। তবে নাজিম বলে যে এই কাজটা তো সেই বৃদ্ধ করে, সেই বৃদ্ধটা কোথায় গেল? সে চারপাশে চেক করেও সেই বৃদ্ধকে খুঁজে পায় না। তবে এখন যেহেতু সেই বৃদ্ধ নেই এই জন্য এই কাজটা বাধ্য হয়ে তাকেই করতে হয়। যখন সে ছাগলের দুধ দোয়াতে যায় তখন ছাগল প্রথমে কয়েকবার তাকে লাথি মারলেও পরবর্তীতে আস্তে আস্তে সেগুলো শিখে যায়, সে দুধ দোয়ানো শুরু করে। নাজিম বুঝতে পারে যে এখন তাকে এই সমস্ত কাজগুলোই করতে হবে, আর এগুলো করার বদলে সে 2 বেলা খাবার খেতে পারবে, তাও শুধুমাত্র রুটি, এছাড়া তাকে আর কোনো টাকা পয়সাও দেয়া হবে না। নাজিম যদিও এগুলো আগে কখনোই করেনি, এই জন্য তাকে মাঝে মধ্যেই সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এগুলো তাকে বাধ্য হয়েই করতে হয়। তো এমন করে করেই নাজিবের প্রায় 2-3টা মাস পার হয়ে যায়। আর একদিন যখন নাজিব গাড়ির আয়নায় তার চেহারাটাকে দেখে তখন সে বুঝতে পারে সে আগে যেমনটা দেখছিল এখন সে পুরোপুরি বদলে গেছে, সে আর আগের মতো দেখতে নেই। তার চেহারা সুরতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তার শরীর স্বাস্থ্য অনেকটা শুকিয়ে গেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করেই যখন নাজিব খুবই আপসেট হয়েছিল তখনই সে পাহাড়ের ওই পার থেকে একটা শব্দ শুনতে পারে। আর যখন সে দৌড়ে গিয়ে চেক করে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এখানে সেই বৃদ্ধ লাশটা পড়ে আছে। আসলে এই বৃদ্ধ কাজ করতে করতে এখানেই মারা গিয়েছে, আর এখন তার লাশটাকে ঈগলরা এসে খাচ্ছে। আসলে এই শেখরা তাকে শেষ বিদায়টা দেয়া পর্যন্ত জরুরি মনে করেনি, তারা তাকে কবর পর্যন্ত দেয়নি। আর এই ব্যাপারগুলো দেখার পরে সে একটু শকড হয়ে যখন এই পাখিগুলোকে সরানোর ট্রাই করে তখন সে কোনোভাবেই তাদেরকে সরাতে পারছিল না। এখন যেহেতু এই পাখিগুলো একটু বেশি শক্তিশালী এই জন্য তারা নাজিমের উপরেই আক্রমণ করে দেয়, আর নাজিম এতে করে অনেকটা আহত হয়ে যায়। এগুলো দেখার পরে নাজিম ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা তার কপালেও এগুলোই আছে, তার কপালেও এমন একটা মৃত্যু আছে, সে কোনোভাবে চাইলেও এখান থেকে বেরোতে পারবে না। আর এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে নাজিব এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে এই সমস্ত ব্যাপারগুলো একটা শেখ দেখতে পারে, আর এই জন্য সে একটা উটের উপরে বসে তাকে ফলো করা শুরু করে। আর যখন শেখের বারবার করে ডাকা সত্ত্বেও সে থামছিল না, তখন শেখ একটা গুলি করে দেয়। যদিও গুলিটা নাজিমের গায়ে লাগে না, তবে সে সেখানে পড়ে যায়, আর শেখ তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে, যাতে করে নাজিম পরবর্তীতে এমন আর কোনো চেষ্টা না করে আর তার এই ব্যাপারটা মনে থাকে। এই জন্য সে তাকে এত বেশি পেটায় যে পেটাতে পেটাতে সে তার একটা পা পর্যন্ত ভেঙে ফেলে। এখন নাজিব চিন্তা করে তার অবস্থা এই ছাগলগুলোর মতোই হয়ে গেছে, যেখানে মালিক তাকে আচ্ছা রকম ধোলাই করে আর যখন প্রয়োজন হয় তখন তাকে ইউজ করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে নাজিব প্রচণ্ড আপসেট হয়ে জোরে জোরে কান্না করা শুরু করে, আর তার মা আর তার ওয়াইফের কথা সে চিন্তা করা শুরু করে। তো এরপরে সিন চলে আসে কয়েক বছর সামনে। আমাদের মনে হয় যে হয়তোবা নাজিমের এখানে কয়েক বছর পার হয়ে গেছে। আমরা দেখতে পারি যখন নাজিম ছাগল নিয়ে এখান দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে এদিকে বৃষ্টি আসা শুরু হয়ে যায়। আর এই বৃষ্টি দেখার জন্য সে একটা পাহাড়ের উপরে চলে আসে। তবে এই পাহাড়ের উপরে সে একটা গুহা পেয়ে যায়। গুহার ওই পাশ থেকে সে একটা আওয়াজও শুনতে পাচ্ছিল। আর যখন সে গুহাটার মধ্যে ঢুকে যায় আর আওয়াজটা ফলো করে গুহার এই পারে চলে আসে, তখন সে দেখতে পারে তার সেই বন্ধু হাকিম তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায় আর তাকে সে জড়িয়ে ধরে। আসলে তারা দুজন একে অন্যকে চিনতে পেরেছে তাদের বয়স শুনে, কারণ চেহারা আর স্বাস্থ্য তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে হাকিম তাকে বলে যে দেখো ভাই, আমাদের সাথে কি হয়ে গেল। প্রথমে তো সেই লোকগুলো আমাকে প্রচণ্ড মারতো, সেই মারগুলো আমি এখনও ভুলতে পারি না। আমি বারবার করে আমার মাকে স্মরণ করতাম, না জানি তারা এখন কোথায় আছে, আমরা কি চিন্তা করেছিলাম আর এখন কি হয়ে গেল। তবে হাকিম তাকে বলে যে আমি ইদানিংয়ে এখানে এসেছি, তবে আপনি আর কখনোই আমার সাথে মিট করতে আসবেন না, কারণ যদি আমার মালিক এই ব্যাপারটা দেখতে পারে তাহলে সে আমাকে অনেক বেশি পেটাবে। আর এটা বলে সে এখান থেকে চলে যায়। আর বেচারা নাজিবও কী করতে পারত, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্যটা দেখছিল। তো এরপরে 2-1 দিন পরে যখন নাজিম একটা উট দিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল, তখন হঠাৎই সে দূরে হাকিমকে দেখতে পারে, যে কিনা একটা কাগজ রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। আর যখন নাজিম অনেক কষ্টে এই কাগজটাকে পড়ে, তখন সে বুঝতে পারে এখানে হাকিম লিখেছে যে যখন আমি এখানে এসেছিলাম তখন আমি একটা কাদ্রি নামের আফ্রিকান দাসকে পেয়েছিলাম, যে কিনা এই এরিয়াটাকে খুব ভালো করে চেনে। এখন তার সাহায্যে আমরা চাইলে পালিয়ে যেতে পারি, তবে আমাদের একটা সঠিক সুযোগের অপেক্ষায় করতে হবে, আপনি এটার জন্য ওয়েট করেন। তারপরে পরদিন সকালবেলা হাকিম নাজিমকে কাদ্রির সাথে মিট করায়। কাদ্রি আফ্রিকান ভাষায় কথাবার্তা বলতো, যেগুলো কিনা হাকিম বুঝতে পারতো, তবে নাজিম বুঝতে পারে না। তবে এই ব্যাপারটা তো এখানে ক্লিয়ার হয়ে যায় যে বেচারা কাদ্রি অনেকটা ভালো মনের মানুষ, সে খুবই ভালো একটা মানুষ, সে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করতে পারবে। হাকিম নাজিমকে বলে যে 2 দিন পরে আমরা পালিয়ে যাব, কারণ 2 দিন পরে হাকিমের যেই শেখ আছে তার মেয়ের বিয়ে, এই জন্য আশেপাশের যত শেখ আছে তারা সেই বিয়েতে অংশগ্রহণ করবে। তো এইটাই হবে তাদের জন্য একটা মোক্ষম সুযোগ পালিয়ে যাওয়ার। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে নাজিম কান্না করতে করতে তাকে বলে যে এর আগেও আমি কয়েকবার পালানোর ট্রাই করেছিলাম, তবে এত বড় মরুভূমির মধ্যে কোনো রাস্তাই আমি খুঁজে পাচ্ছিলাম না, আর পরবর্তীতে আমাকে ধরে এনে পাগলের মতো পেটানো হয়েছিল। তবে হাকিম তাকে সাহস দিয়ে বলে যে এখন আমাদেরকে এটাই করতে হবে, কারণ আমাদের হাতে অন্য কোনো অপশন নেই। আর এরপরে আমরা দেখতে পারি ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন সেই বিয়ে ছিল। এখানে শেখ সকাল সকাল বেরিয়ে চলে যায়, আর যখন নাজিম তার শার্টটা খুলে তখন আমরা দেখতে পারি তার অবস্থা কতটা খারাপ হয়ে আছে। তার প্রত্যেকটা হাড্ডি দেখা যাচ্ছে, আর তার পেটটা তো মনে হয় পেটের সাথে লেগে গেছে। এরপরে এত বছরে প্রথমবার নাজিব গিয়ে গোসল করে, আর যখন সে তার প্যান্টটা বের করে পরার ট্রাই করে তখন সে দেখতে পারে তার এই প্যান্টটা তার কোমরের অর্ধেক হয়ে গেছে। এই জন্য সে একটা রশি দিয়ে প্যান্টটাকে বেঁধে ফেলে। এরপর শেষবারের মতো সে সমস্ত উট আর এখানে ভেড়া ছাগলগুলোকে খাবার দাবার দেয়, আর তাদের সবাইকে গুড বাই বলে চলে আসে। সে বলে যে আমি আর কখনোই তোমাদের কাছে ব্যাক করব না। আর তখনই এখানে নাজিবকে নেয়ার জন্য কাদ্রি আর হাকিম চলে আসে, আর হাকিম তাকে বলে যে রাত হওয়ার আগেই আমাদেরকে মেইন রোডে গিয়ে উঠতে হবে, আর নয়তোবা কখনোই আমরা পালাতে পারবো না। তবে তারা যতটা চিন্তা করেছিল এই পুরো মরুভূমিটা তার চেয়েও অনেক বেশি বড়। তারা হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে আসে, আর তখন রাত হয়ে যায়। আর তখন কাদ্রি দেখতে পারে এখানে কিছু শেখ আনন্দ ফুর্তি করছে, আর যখন কাদ্রি লুকিয়ে কিছু পানি চুরি করার ট্রাই করে তখন একটা শেখ এই ব্যাপারটা দেখতে পারে। এখন পানি চুরি করছে তাও একটা গোলাম, এটা দেখার সঙ্গে সঙ্গেই তারা শ্যুট করে দেয়। তবে তারা কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে, তবে একটা উঁচু পাহাড় থেকে তারা সবাই নিচের দিকে পড়ে যায়। এখন যদিও তারা 3জনই এই শেখদের থেকে পালিয়ে চলে এসেছে, তবে যেহেতু তারা 3জনই খুবই দুর্বল ছিল এই জন্য তারা 3জনই সেখানে বেহুশ হয়ে যায়। আর পরদিন সকালবেলা যখন তারা চোখ খোলে তখন তারা দেখতে পারে তারা মরুভূমির পুরো মাঝখানে আছে, চারপাশে শুধু বালু আর বালু। তবে এখন হাঁটা ছাড়া তাদের কাছে অন্য কোনো অপশনও নেই, কারণ তারা ইচ্ছা করেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা চিন্তা করেছিল এখানে গোলামি করতে করতে মরার চেয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে মরাটা উত্তম। তবে কথায় আছে না, বলা যতটা সহজ করা তার চেয়েও বেশি কঠিন। এজন্য তারা যতই সামনের দিকে আগাচ্ছিল ততই তারা নিরাশ হয়ে যাচ্ছিল, আর যেহেতু তাদের শরীরও দুর্বল হয়ে যাচ্ছিল এই জন্য তারা আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ছিল।
আমরা দেখতে পারি কাদ্রি বারবার করে সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে তার রাস্তাটা ঠিক করছিল, কারণ সে সূর্যর দিক নির্দেশনায় ফলো করছিল। তবে অনেকক্ষণ সামনে যাওয়ার পরে ফাইনালি তারা দূরে একটু পানি দেখতে পারে। দেখে মনে হচ্ছিল হয়তোবা একটা উট এখান থেকে পানি খাচ্ছে। তবে এই ব্যাপারগুলো দেখার পরে যখন তারা দৌড়ে যায় তখন কাদ্রি তাদেরকে আটকানোরও ট্রাই করে, কারণ এই সমস্ত ব্যাপারগুলো ছিল তাদের চোখের ধোঁকা। তারা এই ব্যাপারগুলো কল্পনা করছিল। আর যখন তারা সামনে যায় তখন তারা দেখতে পারে এখানে কোনো পানি তো নেই, বরং একটা উটের লাশ পড়ে আছে, যেই উটটা হয়তোবা পানির জন্যই মারা গিয়েছে। তবে এরপরে যখন তারা খুবই সাহস করে আবারও একটু সামনের দিকে যায় তখন বালুর মধ্যে কিছু সাপ তাদের সামনে চলে আসে। এখান থেকে কাদ্রি কোনো রকমে হাকিমকে সেভ তো করে ফেলে, তবে নাজিম এই সাপগুলোর মধ্যে আটকা পড়ে যায়। আর তখন কাদ্রি নাজিমকে ইশারা করে বলে দেয় যে একটুও নড়াচড়া করবে না, সোজা চুপ করে দাঁড়িয়ে থাকো। আর নাজিম এমনটাই করে। তখন সাপগুলো তার আশেপাশে ঘোরাঘুরি করে, কিছু তো তার পায়ের উপর দিয়েও চলে যায়। আর এই সিনটা ছিল খুবই ভয়ঙ্কর একটা সিন। তবে তখনই কাদ্রি নোটিস করে যে যেহেতু নাজিব খালি পায়ে দৌড়াচ্ছিল এই জন্য বালুর গরমের জন্য তার পায়ের নিচে ফোসকা পড়ে গিয়েছে। আর এই জন্য কাদ্রি একটা কাপড় ছিঁড়ে তার পায়ের মধ্যে বেঁধে দেয়, যাতে করে তারা একটু বালুর মধ্যে চলতে পারে, কারণ তারা জানে না তারা এখন কোথায় আছে আর কত দূর তাদের হাঁটতে হবে। এখন যখন তারা হাঁটছিল তখন আমরা দেখতে পারি আস্তে আস্তে করে তাদের মনোবল ভেঙে যাচ্ছিল। বিশেষ করে হাকিম আর নাজিবের অবস্থা তো খুবই খারাপ ছিল। হাঁটার সময় একবার নাজিম পড়ে যাচ্ছিল তো একবার হাকিম পড়ে যাচ্ছিল। তবে আমরা দেখতে পারি কাদ্রি খুবই স্ট্রং ছিল, সে কোনোভাবেই পড়ছিল না। সে বারবার করে তাদেরকে শান্ত করার ট্রাই করছিল, বারবার করেই তাদেরকে সঙ্গ দিচ্ছিল, সে তাদেরকে রেখে দিয়ে চলেও যাচ্ছিল না। একটা সময় যখন নাজিব আর হাকিম পানির পিপাসার জন্য বেহুশ হয়ে যায় তখন কাদ্রি তার ঘামগুলো পর্যন্ত তাদের খাইয়ে দেয়। তো এমন করে করে পুরো 3টা দিন পার হয়ে যায়। তবে কোনোভাবেই তারা কিছু করতে পারছিল না, তাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল, তারা কোনোভাবে চলতেও পারছিল না। হাকিমের অবস্থা তো এতটা খারাপ ছিল সে হাঁটতে পর্যন্ত পারছিল না। এই জন্য কাদ্রি তাকে কাঁধে করে নিয়ে হাঁটা শুরু করে। তবে তখনই হাকিম সামনে একটা শহর দেখতে পারে, যেটা কিনা ছিল শুধুই তার ইমাজিনেশন, আসলে সামনে কিছুই ছিল না। যেমন আমরা বুঝতে পারি তার মেন্টাল কন্ডিশনও আস্তে আস্তে করে খারাপ হয়ে যাচ্ছে। আর এই জন্য সে তাদেরকে ছেড়ে দিয়ে দৌড়ে সেই দিকে যাওয়া শুরু করে। তবে যখন সামনে গিয়ে সে কিছুই পায় না তখন সে খুবই আপসেট হয়ে যায় আর সে বালুকেই পানি মনে করে খাওয়া শুরু করে। যদিও নাজিব তাকে আটকানোর ট্রাই করে তবে এতে করে কোনো লাভই হয় না, আস্তে আস্তে করে সেখানে তার মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারগুলো দেখার পরে নাজিব খুবই ভেঙে পড়ে, সে বুঝতেই পারছিল না এখন সে করবেটা কি। কারণ যখন নাজিম এদিকে আসছিল তখন হাকিমের মা হাকিমকে তাড়াতে তুলে দিয়ে বলেছিল তোমার ছোট ভাইয়ের মতো তাকে তুমি খেয়াল করবে। আর এই ব্যাপারগুলোর জন্যই সে প্রচণ্ড আপসেট হয়ে কান্নাকাটি করছিল। আর যখন সে তার লাশের পাশে বসেছিল তখনই কাদ্রি দেখতে পারে যে বালুর একটা বিশাল বড় তুফান তাদের দিকে আসছে। আর এই জন্য সে নাজিমকে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর এই তুফানের মধ্যে পড়েই হাকিমের লাশটা কোথায় যেন গায়েব হয়ে যায়। যদিও তারা কোনো রকমে এই তুফান থেকে পালিয়ে বাইরে চলে আসে আর নিজেদেরকে কোনো রকমে সেভ করে ফেলে, কিন্তু তারা দুজনেও খুবই ক্লান্ত অবস্থায় ছিল। আর একটু সামনে আসার পরেই কাদ্রি একটা দূরে পানি দেখতে পারে। আর এগুলো দেখার পরে তারা দুজনেই খুবই হ্যাপি হয়ে যায়। তো আমরা দেখতে পারি কাদ্রি খুবই সাহসিকতার সাথে নাজিমকে অল্প অল্প করে পানি খাওয়ায়, যাতে করে সে একেবারে ব্লক হয়ে মারা না যায়। আর এরপর এখানে একটা বোতল যখন কাদ্রি পেয়ে যায় তখন সে এটাকে বাঁশির মতো বাজানো শুরু করে। আর এমন করেই তারা একটু আনন্দ নেয়ারও ট্রাই করে। এখন যখন রাতের বেলায় তারা এখানে ঘুমিয়ে পড়ে আর পরদিন সকালবেলা কাদ্রি ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে সামনেই রাস্তা চলে এসেছে। তবে এইটাও ছিল তার ইমাজিনেশন। যার মানে আমরা বুঝতে পারি কাদ্রিও আস্তে আস্তে করে ব্রেক হয়ে যাচ্ছে, তার ধৈর্যের লিমিটও ক্রস করছে। যেহেতু কোনোভাবেই তারা কিছু করতে পারছে না এই জন্য তার মনোবলও ভেঙে যাচ্ছে। আর যখন নাজিব ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে যে কাদ্রি তার জন্য বোতলের মধ্যে এক বোতল পানি দিয়ে সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর এই ব্যাপারগুলোর জন্য সে পুরোপুরি শকড হয়ে যায়। এখন নাজিমকে শুধুমাত্র এক বোতল পানি নিয়েই সামনে এগোতে হবে। আর এই পানিটাকে আস্তে আস্তে করে খেয়ে খেয়ে যখন সে কোনো রকমের রাস্তা পর্যন্ত চলে আসে তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে পুরো পাগলের মতো হয়ে যায়, তার শরীর এতটাই দুর্বল ছিল সে হাঁটতে পর্যন্ত পারছিল না। তবে তার এই অবস্থা দেখার পরেও কেউ গাড়ি থামাচ্ছিল না, কেউ তাকে সাহায্যের জন্য হাতও বাড়িয়ে দিচ্ছিল না। তবে তখনই এখানে একটা প্রাইভেট কার চলে আসে যেটার মধ্যে একটা শেখ ছিল, যে কিনা নাজিবকে তার গাড়িতে করে লিফট দেয়, তাকে পানিও খাওয়ায়। এখন যেহেতু এই শেখের মনটা খুবই ভালো ছিল এই জন্য সে তাকে শহরে এনে ড্রপ করে দিয়ে যায়। নাজিব তাকে ধন্যবাদ দেয়। এরপর সে চারপাশে চেক করে যখন একটা মালায়ালাম রেস্টুরেন্ট দেখতে পারে তখন সেটার কাছে গিয়ে উল্টে পড়ে যায়। আসলে এই রেস্টুরেন্টটা ছিল কুঞ্জিকা নামের একটা লোকের, যে কিনা নাজিবের চিকিৎসা করায়, তাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এই লোকটা কোনো রকমে নাজিবের থেকে তার নাম্বার আর অ্যাড্রেস নিয়ে কোনো রকমে তার ওয়াইফের সাথে কথাবার্তা বলিয়ে দেয়। আর তখন কথাবার্তার মধ্যে আমরা জানতে পারি যে নাজিব সেই মরুভূমির মধ্যে পুরো 3টা বছর পার করেছে।
আর যখন সে তার ওয়াইফ আর বাচ্চার সাথে কথাবার্তা বলে তখন সে খুব ইমোশনাল হয়ে যায় আর সে কান্নাকাটি করা শুরু করে। এখন যেহেতু নাজিবের কাছে লিগ্যাল কোনো পেপার নেই, এই জন্য তাকে গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করতে হয়। তবে আমরা দেখতে পারি যে পুলিশের কাছে স্যারেন্ডার করার পরেও যারা এখানে লিগালি ছিল আর শেখদের থেকে পালিয়ে চলে আসে তাদের সবাইকে সেই শেখদের হাতেই তুলে দেওয়া হয়, কারণ যেহেতু তাদেরকে লিগালি কাজ করার জন্য এনেছে, এই জন্য কাজ না করে তারা চাইলে পালাতে পারবে না। তবে তখনই নাজিবকে যেই শেখটা বিক্রি করে দিয়েছিল সেই শেখটাও এখানে আসে, আর এই ব্যাপারটা দেখার পরে নাজিব প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে এইবার এই শেখ তাকে নেয় না, যদিও শেখ তাকে চিনতে পারে, তবে সে তাকে কিছু বলে না। আসলে এই শেখও ভুল করেছিল, অন্য একটা লোকের আসার কথা ছিল তার এখানে কাজ করার জন্য, তবে সে ভুল করে নাজিবকে নিয়ে গিয়েছে। আর এখন যেহেতু তার কাছে নাজিবের কোনো পেপারও নেই, এই জন্য সে চাইলেও এখান থেকে তাকে নিতে পারবে না। আর এই ব্যাপারগুলো জানার পরে ফাইনালি নাজিব একটু দীর্ঘশ্বাস নেয়, কারণ এখন সে একটু স্বস্তি পেয়েছে। আর এরপরে 3 মাস জেল খাটার পরে ফাইনালি তাকে যখন ইন্ডিয়াতে ডিপোর্ট করে দেয়া হয়, তখন যাওয়ার সময় সে খুবই চিন্তা করছিল যে এখান থেকে যাওয়ার সময় কত মানুষ কত দামি দামি জিনিসপত্র নিয়ে যায়, তবে সে তার ওয়াইফ আর বাচ্চার জন্য কিছুই নিতে পারছে না, শুধুমাত্র তার জীবনটাই সে নিয়ে যাচ্ছে। তবে তখন নাজিব বুঝতে পারে যে তার কাছে যে জিনিসগুলো ছিল সেগুলোই অনেক বেশি ছিল, কারণ এখানে তো মানুষ এক ফোঁটা পানিও খেতে পারে না, এক ফোঁটা পানির জন্য তার ভাই তার চোখের সামনে মারা গেল। আসলে এই মুভিটা আমাদেরকে বিশাল বড় একটা শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের কাছে যেটাই আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, কারণ বেশি খেতে গেলে যে কমটাও হারিয়ে ফেলতে হয় সেই ব্যাপারটাই এই মুভিটা আমাদেরকে দেখিয়েছে। যদিও আপনার স্বপ্ন আপনাকে পূরণ করতেই হবে, তবে স্বপ্ন পূরণের জন্য এত দূরেও চলে যাওয়া উচিত না যেখান থেকে কখনো ব্যাকই করতে পারবেন না, কারণ সেখানের ভাষা বা সেখানের সংস্কৃতি যখন আপনি জানবেন না তখন সেখান থেকে ব্যাক করাটাও আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আর এত সুন্দর একটা মেসেজ দিয়ে এই সত্য ঘটনা নিয়ে বানানো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।